প্রকৃতি এখন অনেকটাই শীতের দখলে। মাঠে মাঠে হেমন্তের ফসল কাটার ধুম, কৃষকের ঘরে ঘরে নতুন ফসলের ঘ্রাণ। প্রকৃতির এই হিমের হাওয়ার ঘ্রাণে শুরু হোক আপনার সকাল। সারাটা দিন ভালো কাটুক এই প্রত্যাশায় শুরু করছি আজকের দিন। দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আপনাদের সাথে আছি আমি অতসী সেন। আজ মঙ্গলবার 11 অগ্রহায়ণ এবং 1431 বঙ্গাব্দ এবং 26 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। দর্শক, সকাল সকাল আমি আপনাদের জানিয়ে দিব আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। কেননা একটু সময় নিয়ে যদি আমরা চোখ বুলিয়ে নিতে পারি দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামে, তবে খুব সহজেই দিনের সকল তথ্য এবং খবর সম্পর্কে আমরা অবগত হয়ে যেতে পারি। শুরু করছি সমকাল দিয়ে। সমকালের যে শিরোনামটি প্রথমেই আমাদের নজর কাড়ছে, যেটি নিয়ে আসলে কাল থেকে সারা দেশব্যাপী বিভিন্ন খবর আমরা দেখতে পেয়েছি। শিরোনামটি হচ্ছে রক্তারক্তিতে জড়ালো 3 কলেজের শিক্ষার্থীরা, সুপার সানডের পাল্টা মেগা মানডে, ডেমরা যাত্রাবাড়ি রণক্ষেত্র, লন্ডভন্ড মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কবি নজরুল ঢাকা কলেজ ও সেন্ট গ্রেগরি বন্ধ ঘোষণা, আহত শতাধিক, 10 জনের অবস্থা গুরুতর, ঢাবি অধিভুক্ত 7 কলেজে স্নাতকের চূড়ান্ত পরীক্ষা স্থগিত। আসলে এই নৈরাজ্য নিয়ে আরও একটি খবর দেখতে পাচ্ছি। ঘোষণা দিয়ে নৈরাজ্য ঠেকানো যাচ্ছে না, তবুও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বারবার নৈরাজ্য সৃষ্টি করা হলেও ঠেকাতে পারছে না প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। আরও একটি শিরোনাম যেটি আমরা দেখতে পাচ্ছি একদম ডান পাশে, সেটি হচ্ছে আন্দোলন সংঘাতে ত্যক্ত বিরক্ত সবাই, দেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে পতিত স্বৈরাচার, ছাত্রদের অন্যায্যতার চেষ্টা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে, রক্তপাত ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করছে না, বলছেন আসিফ মাহমুদ। ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে, বলছেন শফিকুল আলম। আরও একটি সংবাদ কালকে থেকে সংবাদ শিরোনামে রয়েছে, ঋণের প্রলোভনে ঢাকায় হঠাৎ হাজারো মানুষ, মধ্যরাতে সরগরম শাহবাগ, সকাল পর্যন্ত আসে শতাধিক গাড়ি, অহিংস গণ অভ্যুত্থান, বাংলাদেশের আহ্বায়ক সহ গ্রেফতার 19। আওয়ামী লীগের 3 বারের মন্ত্রী এমপির সম্পদ বাজেয়াপ্তের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক, আওয়ামীপন্থীদের বাদ দিয়ে ঢেলে সাজাতে হবে প্রশাসন। দর্শক, এই ছিল মোটামুটি আজকে দৈনিক সমকালের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখে নেব দৈনিক প্রথম আলোতে আজকে কি কি প্রধান শিরোনাম রয়েছে, এবং আসলে যেটি নিয়ে সমকালেও আমরা শিরোনাম দেখতে পেয়েছি সেটি নিয়ে আসলে এখানেও শিরোনাম হয়েছে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, হামলা ভাঙচুর ও মারধরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। আমরা অন্য শিরোনামে যাব, কলেজে হামলা ভাঙচুর সংঘর্ষ, 2 কলেজের শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সংবাদপত্র অফিসে ভাঙচুর পত্রিকা বন্ধের সাপ সহ্য করা হবে না, এমনটাই মন্তব্য করেছেন। এছাড়াও আরও একটি শিরোনাম দেখতে পাচ্ছি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে, মন্তব্য করেছেন নব। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছে কালের কণ্ঠে। আমরা দেখব দৈনিক কালের কণ্ঠে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। দর্শক, যে বিষয়টা আসলে কালের কণ্ঠেও তুলে আনা হয়েছে, সংঘাত অবরোধে অশান্ত ঢাকা, 3 কলেজের শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র। দর্শক, আরও একটি সংবাদ শিরোনাম আমাদের চোখে পড়ছে, সেটি হচ্ছে সড়ক অবরোধে জনদুর্ভোগ, ব্যাটারি রিক্সা চালকদের আন্দোলন, ব্যাটারি রিক্সা 1 মাস চলবে, এমনটাই বলছেন চেম্বার আদালত। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। আমরা দেখব আজ দৈনিক ইত্তেফাকে কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে শিরোনামটি আমরা পড়ব সেটি, গুমেরও বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আইনের সংশোধনী অধ্যাদেশ জারি। আদানি ইস্যুতে ভারতীয় পার্লামেন্টে তোলপাড়, অধিবেশন মুলতবি, শ্রীলঙ্কায়ও বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার মুখে।
দর্শক, আরও একটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে। একনেকে ৬,০০০ কোটি টাকার ৫ প্রকল্প অনুদিত। আরও একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তির অপচেষ্টা চলছে, মন্তব্য করেছেন তারেক রহমান। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, এই ছিল মোটামুটি দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান শিরোনামগুলোতে। আমরা দেখব দৈনিক যুগান্তরে আজকে কি কি প্রধান শিরোনাম রয়েছে। আসলে যে বিষয়টি নিয়ে আজকের সকল পত্রিকাতে আমরা প্রধান শিরোনাম দেখলাম, সেটি নিয়েও আসলে যুগান্তরেও শিরোনাম হয়েছে, মেগা মান্ডে ঘোষণা দিয়ে পাল্টা হামলা, রণক্ষেত্র মোল্লা কলেজ, একজন গুলিবিদ্ধ সহ শতাধিক শিক্ষার্থী আহত, পরিস্থিতি সেনাবাহিনী নিয়ন্ত্রণে, বিজিবি মোতায়েন, ৩ জনের মৃত্যুর বিষয়ে গুজব। দর্শক, এছাড়াও আরও একটি সংবাদ শিরোনাম আমরা পড়তে চাই, সেটি হচ্ছে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু, ডিউজের বার্ষিক সাধারণ সভায় তারেক রহমান। দর্শক, এই ছিল মোটামুটি দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে নানা জাতের শীতকালীন সবজির চারা। শীতের পুরো মৌসুম জুড়ে এখানে চারার উৎপাদন করে বিভিন্ন এলাকায় চাহিদাও মেটান কৃষকরা। চারা উৎপাদন নিয়ে আরও জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, শুভ সকাল। যেটি জানতে চাই যে আসলে সেখানে কি কি চারা উৎপাদন হয় এবং আসলে পুরো প্রক্রিয়াটি সম্পর্কে সংক্ষেপে যদি আমাদের জানাতেন। জি অতসী, আপনাকেও শুভ সকাল। শিশির ভেজা শীতের সকালে আমি এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিহার গ্রামে। মূলত এই বিহার গ্রামটি কিন্তু শীতকালীন নানান ধরনের সবজির চারা উৎপাদনের জন্য ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছে। প্রতি বছরের ভাদ্র মাস থেকে মাঘ মাস পর্যন্ত কিন্তু এই বিহার গ্রাম সহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় 40 হেক্টর জমিতে নানান ধরনের কিন্তু শীতকালীন সবজির চারা উৎপাদন করা হয়ে থাকে, যেখানে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, করলা, কাঁচামরিচ, লাউ সহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চারা কিন্তু এখানে উৎপাদন করা হয়ে থাকে। এবং এখানকার চারার বেশ সুনামও রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ যে আশপাশ জেলাগুলো রয়েছে সেসব অঞ্চলে। এখানে কিন্তু প্রতিদিনই নরসিংদী, হবিগঞ্জ এবং কুমিল্লার অঞ্চলের থেকে বিভিন্ন ক্রেতারা কিন্তু এখান থেকে এসে তাদের যে চাহিদা মতো যে চারা রয়েছে শীতকালীন সবজির বিভিন্ন ধরনের চারা, সেগুলো কিন্তু তারা সংগ্রহ করে থাকে। তো আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রতি বছরের যে ভাদ্র মাস থেকে মাঘ মাস পর্যন্ত কৃষকরা কিন্তু এই শীতকালীন সবজির চারা উৎপাদনের জন্য অনেকটা ব্যস্ত সময় পার করে থাকেন। তো এখানকার যারা কৃষকরা রয়েছে তারা জানিয়েছেন যে তারা প্রতি বছরের এই শীত মৌসুমকে ঘিরে তারা উন্নত মানের যে বীজ রয়েছে সেগুলো বীজগুলো সংগ্রহ করে তারপর বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু তারা এই চারাগুলো কিন্তু তারা উৎপাদন করে থাকে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিহার গ্রামের যে বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু নানান ধরনের শীতকালীন সবজির চারা করা হয়েছে এবং শিশির ভেজা সকাল থেকে কিন্তু কৃষক এবং কৃষানীরা যারা রয়েছেন তারা কিন্তু মাঠে নেমে পড়েছেন। বিশেষ করে তাদের যে উৎপাদিত চারা রয়েছে সেগুলোকে তারা পরিচর্যার কাজে কিন্তু অনেকটা ব্যস্ত এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ আশপাশ জেলার অঞ্চল থেকে ক্রেতারা এখানে আসবেন, এসে কিন্তু তাদের যে চাহিদা মতো যে বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চারা রয়েছে সেগুলো কিন্তু তারা সংগ্রহ করে নেবেন। তো এখানে যদি আমি দামের কথা বলি, এখানে প্রতি 1000 পিস টমেটোর চারা 2000 থেকে 3000 টাকায়, ফুলকপি 2500 থেকে 3000 টাকা, বাঁধাকপি 1500 থেকে 2000 টাকা, বেগুন 1500 থেকে 2000 টাকা, কাঁচামরিচ 3000 টাকা প্রতি 1000 পিস চারা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও যে অন্যান্য যে শীতকালীন সবজির চারাগুলো রয়েছে সেগুলো 1500 থেকে 2000 টাকা প্রতি 1000 পিস বিক্রি হচ্ছে। তো স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে যে এই পেশার প্রসারে তারা কৃষকদেরকে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি তাদের দক্ষতা বাড়াতে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবেন।
ইতিমধ্যে কিন্তু যারা এই চারা উৎপাদনের সাথে জড়িত রয়েছেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে, তারা যেন সহজ শর্তে ব্যাংক ঋণের সুবিধা পান সে বিষয়টি নিয়েও কিন্তু তারা কাজ করছেন। তো অতসী, ব্রাহ্মণবাড়িয়ার এই শীতকালীন সবজির বিভিন্ন ধরনের চারা উৎপাদন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। প্রকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম ব্রাহ্মণবাড়ি, আমরা দেখছিলাম আসলে ব্রাহ্মণবাড়িকে নানা ধরনের শীতকালীন সবজিকে ঘিরে চারা উৎপাদন করা হয়। এবং আপনাদের এখন আরও একটি খবর জানাতে চাই। মাঠে নয়, ছাদে করা হচ্ছে ধান চাষ, তাও আবার ফেলে দেওয়া বোতলে। বরিশাল পরমাণু চিকিৎসা কেন্দ্রের 4তলা ভবনের ছাদে সুগন্ধি কালোচিরা ধান চাষ করে তাকে লাগিয়েছে প্রতিষ্ঠানটির মালিক। নগর সবুরাজয়ন শুধু নয়, উৎপাদনমুখী এমন উদ্যোগে সবার জন্য অনুপ্রেরণা বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানব প্রতিবেদনে। সোনালী ধানের শীষে ভরে গেছে ভবনের ছাদ। মৌ মৌ গন্ধে নেকটারের খোঁজে হানা দিচ্ছে মৌমাছি। আমনের এই মৌসুমে বিস্তর জমিনের পরিবর্তে ভূপৃষ্ঠের কয়েক ফুট উচ্চতায় পরিত্যক্ত বোতলে ফলানো এই ধান সুগন্ধি কালোজিরা জাতের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের পরমাণু চিকিৎসা কেন্দ্রের ছাদে শখের বশে এই আবাদ শুরু করেছিলেন প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন। সফলতা মেলায় এবার 5 শতাধিক বোতলে চাষ করেছেন এই ধান। 1 কেজি ধানে আমি প্রায় 500 টপের মতন লাগাইছি। আরও আমি টপের কারণে আমি আরও লাগাইতে পারিনি, আমার অনেক বীজ নষ্ট হয়েও গেছে। ছাদের কুড়ানি কাছানি যেখানে যা আছে শ্যাওলা ফলে আমি সেটাকে ঘষে সেগুলো উঠেই আমি আবার এই যে টপে দিয়ে দিই, যা এগুলো পয়সা আবার শ্যাওলা হয়ে যায়, জৈব সার হয়ে যায়, যার জন্য আপনার রাসায়নিকের ব্যবহার কম লাগে। এইভাবে যদি আমাদের পতিত কোনো জমি থাকে অথবা ছাদে কারো যদি জায়গা অবশিষ্ট থাকে, তাইলে এই জাতীয় ছাদ কৃষি করা যেতে পারে। একদিকে যেমন সে সাশ্রয়ী হবে বা অল্প জায়গার মধ্যে কাজটা করতে পারবে। হ্যাঁ, তো এটা থেকে মানুষ আরও বেশি অনুপ্রাণিত হবে বলে আমার বিশ্বাস। নগরকে সবুজায়নের আওতায় আনতে বরিশালের বিভিন্ন ভবনের ছাদকে চাষাবাদের আওতায় আনা উচিত বলে মনে করেন প্রতিষ্ঠানটির পরিচালক। খুব অনেক যে খরচ হয়েছে সেটা কিন্তু না, আমাদের অব্যবহৃত যে পাত্র ওগুলো খুব কম দামেই পাওয়া যায় সংগ্রহ করা। আর আমার অফিসে একটা ছোট্ট বাজেট আছে, বাগানের জন্য কিছুটা বাজেট আমরা খরচ করতে পারি, তো সেখান থেকেই কাজগুলো হয়ে গেছে। মূল যেটা আমাদের উদ্যোগের ব্যাপার। বরিশাল নগরে কৃষি কর্মকর্তা থাকলেও এই উদ্যোগে নেই তাদের কোনো ভূমিকা। তবে ভবিষ্যতে ছাদ কৃষিতে আগ্রহীদের সহযোগিতার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। তাদের যে উৎপাদিত ধানটা তারা যেন খেতে পারে, সেজন্য ভালো উন্নত ভ্যারাইটি যেন তারা নিশ্চিত করতে পারে এবং সুগন্ধি জাতীয় ধান বা এই জাতীয় ধানগুলো যে আমাদের টেকনিক্যাল সাইডটা আছে এই সাইডটা আমরা খুব ভালোভাবে আমরা তাদেরকে পরামর্শ দেবো এবং তাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো এগুলির জন্য আরও বৃদ্ধি পায়। 400 বর্গফুটের এই ছাদ কৃষি থেকে 50 কেজি ধান উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। সুগন্ধি ধান নিয়ে আমরা কিন্তু একটি প্রতিবেদন দেখছিলাম, আবার আপনাদের ধানের খবরই জানাতে চাই। প্রকৃতিতে এখন শীতের আমেজ, যেমনটি বলছিলাম। সকালের হিমেল হাওয়া ও কুয়াশায় ঢাকা থাকে চারপাশ। মাঠে মাঠে হেমন্তের ফসল কাটার ধুম, কৃষকের ঘরে ঘরে নতুন ফসলের ঘ্রাণ। আরও জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন, আমরা যুক্ত হব। মামুন, সকাল, ধান খেতে আছেন দেখতে পাচ্ছি। আমি যেটি জানতে চাই যে অগ্রহায়ণের ধান কাটা কি শুরু হয়েছে এবং শীত কেমন পড়েছে? হ্যাঁ, আপনাকেও শুভ সকাল। আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি যে গাইবান্ধা জেলায় কিন্তু আমন ধান কাটা যেটা আছে সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিছু কিছু জমিতে এখনো ধান রয়ে আছে, সেগুলো কাটার প্রস্তুতি রয়েছে। কিছু ধানগুলো এখনো পাকেনি, যারা দেরিতে লাগিয়েছিল তারা কিন্তু ধান কাটেনি। তো এখন কিন্তু পুরোদমেই ধান কাটা শুরু হয়ে গেছে অলরেডি, এবং কিষাণীরা জমির ধান ক্ষেত থেকে শুরু করে তাদের বাড়িতে ধান কেটে নিয়ে যাচ্ছে, সেখানে ধান মেশিনের মাধ্যমে মাড়াই করছে এবং সেদ্ধ শুকান করছে, এবং পোয়ালগুলো যে রয়েছে সেগুলো কিন্তু তাদের জায়গা মতো জায়গায় তারা কিন্তু পোয়ালগুলো শুকিয়ে সেখানে পোয়ালের ভুজ আপনার
তৈরি করছে। পাশাপাশি আপনার কৃষকদের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি, এবছর কিন্তু পোকার আক্রমণ ছিল না ধান খেতে তেমনটা, এবং দুর্যোগও ছিল না, বৃষ্টি ছিল না, বন্যা ছিল, তবে এই বন্যাটা সেভাবে ক্ষতি হয়নি, এবং বৃষ্টি কিন্তু যেটা ছিল তারপরে তো আমন ধানটা লাগিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আমনের তেমনটা ক্ষতি হয়নি, এবং তারা কিন্তু ভালো ফলন পেয়েছে বলে তারা আমাকে জানিয়েছে, এবং তারা খুশি। কিন্তু তারা বলছে যে এবছর ধান উৎপাদন করে তারা কিন্তু লাভবান হবে। পাশাপাশি শীতের কথা যদি বলি, গত 2 দিন থেকে কিন্তু গাইবান্ধার শীতের তীব্রতা বাড়ছে, যত দিন যাচ্ছে ততই কিন্তু শীতের তীব্রতা বাড়ছে, এবং পাশাপাশি শীতের সকালটা ভোর পর্যন্ত আজকে সূর্যটা উঠেছে, কিন্তু সন্ধ্যার পর থেকে গাইবান্ধার যে চর অঞ্চল রয়েছে বা শহর চেয়ে গ্রাম অঞ্চল রয়েছে, সেখানে কিন্তু শীতের তীব্রতা বেশি পরিলক্ষিত হয়, এবং কুয়াশায় আচ্ছন্ন থাকছে, এবং মানুষজন কিন্তু গরম কাপড় ব্যবহার করা শুরু করেছে। এর পাশাপাশি এখানে কিন্তু গরিব এবং ছিন্নমূল যারা মানুষ রয়েছে, তারা কিন্তু গরম কাপড়ের অভাব বোধ করে। এগুলো বিতরণ করার জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে যারা সমাজের বিত্তবানরা রয়েছে, তাদেরকে এগিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম গাইবান্ধায় ধান ক্ষেতের সে প্রান্তর থেকে অসম্ভব সুন্দর একটি লাইভ করে আসলাম। দর্শক, কেওএসটিএল নিবেদিত সকাল 24 নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবার আমন্ত্রণ কেওএসটিএল নিবেদিত সকাল 24-এ। আপনাদের সাথে আছি আমি অতসী সেন। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেজ। দর্শক, সকাল সকাল আপনাদের জানিয়ে দেব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। এবার দেখে নিয়ে গেল 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 26.7 এবং সর্বনিম্ন 14.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 27.4 এবং সর্বনিম্ন 16.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 28.6 এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 29 এবং সর্বনিম্ন 17.8 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ 29 এবং সর্বনিম্ন 18.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 27.7 এবং সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 28 এবং সর্বনিম্ন 17.4 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে 13 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 30.9 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আবহাওয়ার তথ্যটি তো জানছিলাম, আপনাদের আরও একটি খবর দিতে চাই। ডুয়েল গেজ ডাবল ট্রাকের যমুনা রেলওয়ে সেতু পরীক্ষামূলক উদ্বোধন হচ্ছে আজ। এই সেতুটি চালু হলে উত্তরাঞ্চলের রেল যোগাযোগের নবদিগন্তের সূচনা হবে। সকাল 11:30টার দিকে পরীক্ষামূলক চালু হওয়ার কথা রয়েছে এই সেতুর। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হিরক গুণ। হিরক, শুভ সকাল। দর্শকদের আসলে যেমনটি বলছিলাম যে নবদিগন্তের সূচনা হবে উত্তরাঞ্চলের জন্য, আসলে এই সেতুর উদ্বোধন নিয়ে সেখানে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। জি, আসলে যমুনা নদীর উপর যে নির্মিত দেশের দীর্ঘতম যে রেল সেতু, সেই রেল সেতুর উপর দিয়ে কিন্তু আজকে পরীক্ষামূলকভাবে ট্রেন চালবে আজকে। আসলে এটি কিন্তু ঠিক যমুনা নদীর উপরে কিন্তু এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। আমরা ঠিক সেতুর পূর্ব পারে কিন্তু রয়েছে, ঠিক এই পূর্ব পারে কিন্তু আজকে সকালে এই ডুয়েল গেজ যেটি ডাবল ট্র্যাকের যে সেতুটি নির্মাণ করা হয়েছে, সেই সেতুর উপর
উপর দিয়ে কিন্তু পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে এবং এই যে 4.8 কিলোমিটার যে এই সেতুটি সেটি কিন্তু আসলে নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর কাজ সম্পূর্ণ শেষ করা হয়েছে। সেখানে 50টি পিলার এবং ঠিক 49টি স্প্যানের উপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই সেতুটি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু দেশের দীর্ঘতম রেল সেতু এবং এটি ডুয়েল গেজ এবং ডাবল ট্র্যাকের সেতু এবং আজকে সকালে কিন্তু সেতুর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড় এবং পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে এই ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের উপর দিয়ে কিন্তু পরীক্ষামূলকভাবে যে ট্রেন কিন্তু আজকে চালানো হবে। এরপরেই কিন্তু যেটি সেতুর যেটি প্রকল্প পরিচালক তিনি যেটি বলছেন যে আগামী জানুয়ারি মাসের দিকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই ট্রেন চলাচল শুরু হবে, যে কারণে কিন্তু এই ট্রেনটি চালুর পরে কিন্তু সেতুটি চালু হওয়ার পরে কিন্তু উত্তর অঞ্চলে বিশেষ করে যে ট্রেন যোগাযোগের একটি নবদিগন্ত সূচনা হবে এবং সেখানে যাত্রী পারাবারের পাশাপাশি সেখানে কিন্তু পণ্য যারা ব্যবসায়ী তাদেরও কিন্তু অনেকটা সুবিধা হবে, কারণ উত্তর অঞ্চলে যে কৃষি প্রধান অঞ্চল রয়েছে সেই কৃষি প্রধান অঞ্চলে যে কৃষিজাত পণ্যগুলো কিন্তু সহজেই উত্তর অঞ্চল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে আপনারা যেটি দেখছিলেন যে সেইটি কিন্তু আজকে পরীক্ষামূলক কিন্তু আর কিছুক্ষণ পরেই এই সেতুর উপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। অতসী হিরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, একদমই তাই, উত্তরাঞ্চলের জন্য এটি অবশ্যই একটি সুসংবাদ এবং জানুয়ারিতে যেহেতু এটির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে এবং আমরা চাই যে আনুষ্ঠানিক উদ্বোধন হোক এবং উত্তরাঞ্চলে নবদিগন্তের সূচনা হোক। দর্শক, আজ 26 নভেম্বর, আজকের এই দিনে আপনাদের যাদের জন্মদিন আপনাদের জানিয়ে দিতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। 1898 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জার্মান রসায়ন বিজ্ঞানী কার্ল জিগলার। তিনি পলিমারের উপর কাজের জন্য 1963 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। মুক্তমূলক বহু সদস্য বিশিষ্ট চক্র, জৈব ধাতব যৌগসমূহ এবং জিগলার নাটা প্রভাবক তৈরির জন্য পরিচিত। 1890 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক এবং শিক্ষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে 3 খণ্ডের দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি লিখে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় দেন। 1939 সালের এই দিনে জন্মগ্রহণ করেন গায়ক, গীতিকার এবং অভিনেত্রী টিনা টার্নার। তিনি রক অ্যান্ড রোলের রানী হিসেবে পরিচিত। অভিনয় শিল্পী হিসেবে ক্যারিয়ার সফল তিনি। টার্নার 1956 সালে ব্যান্ড দ্য কিংস অফ রিদমের সাথে তার কর্মজীবন শুরু করেন। 1972 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং মডেল অর্জুন রামপাল। তিনি বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতা। 2001 সালে প্যার ইশকার মোহাব্বত চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রাভিনয়ে অভিষেক ঘটে। রকন চলচ্চিত্রে অভিনয়ের জন্য অর্জুন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অভিনেতা এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। দর্শক, বিশেষ ব্যক্তিদের জন্মদিনের কথাও জানছিলাম এবং জানতে জানতে আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এ পর্যন্তই। কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ সাথে থাকবার জন্য ধন্যবাদ।